আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের ওয়ালাইকুম আসসালাম। পরিবেশ রসায়ন অধ্যায়ের আমরা যে বিষয়গুলো নিয়ে পড়ব সেগুলো হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতি, বিচ্যুতির কারণ ও ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেটাকে আমরা বলি বাস্তব গ্যাসের সমীকরণ, আর আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। প্রথমে আমরা আদর্শ গ্যাস কি সেটা একটু জেনে নেব। আমরা তো গ্যাসের সূত্রগুলো জানি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তো যে সকল গ্যাস তোমার সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ, বিশেষ করে বয়েল ও চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। বাস্তবে আসলে কোনো আদর্শ গ্যাস নাই আর কি। বাস্তবে কোনো আদর্শ গ্যাস নাই, এটা একটা কাল্পনিক ধারণা মাত্র। কারণ আমরা যে আগে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য করছিলাম, সেখানে এরকম কিছু স্বীকার্য ছিল যেগুলো আসলে পুরোপুরি বাস্তবসম্মত না। তো আদর্শ গ্যাসের নির্ণায়ক হচ্ছে, মানে মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়ালস টু এনআরটি, আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা মেনে চলবে। আর স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির আয়তনের উপর নির্ভর করে না। মানে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন আয়তনের সাপেক্ষে স্থির তাপমাত্রায়, সেটা আসলে হয় না, আয়তনের সাথে নির্ভর করে না। তারপর সেটা বাস্তব গ্যাসে, যে সকল গ্যাস আদর্শ গ্যাসের আচরণ অর্থাৎ গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। আর প্রকৃতপক্ষে সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। যেমন আমাদের আশেপাশে যে পরিচিত গ্যাসগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সবগুলি হচ্ছে বাস্তব গ্যাস। তবে বাস্তব গ্যাসগুলো নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো আদর্শ গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, যেটা আমরা দেখছিলাম গত ক্লাসে, সেখানে কিন্তু একটা পয়েন্ট ছিল যে গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তো আমরা যখন নিম্ন চাপ প্রয়োগ করি কোনো একটা গ্যাসের উপরে, নিম্ন চাপ মানে সেখানে আয়তন হচ্ছে অনেক বড় বা আয়তন হচ্ছে বেশি, কারণ আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো চাপ যত কম হবে আয়তন তত বড় হবে, আর আয়তন যত বেশি হবে গ্যাসের কণাগুলো কিন্তু বা অণুগুলো কিন্তু পরস্পর থেকে অনেক দূরে থাকবে। তো গ্যাসের অণুগুলো বা কণাগুলো যদি একে অপরের থেকে অনেক দূরে থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু আসলে তখন আর কোনো আকর্ষণ বল কাজ করে না, তখন সেটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। আরেকটা শর্ত হচ্ছে উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি কিন্তু বেড়ে যায়, আর গতিশক্তি বেড়ে গেলে তখন একে অপরের থেকে দূরে সরে যায়। আর একে অপরের থেকে দূরে সরে গেলে তখন কিন্তু অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা কিন্তু থাকে না বললেই চলে, তখন সে আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এই হলো দুইটা শর্ত, যে দুইটা শর্ত আরোপ করলে বাস্তব গ্যাসও আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। তারপর হলো বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ। এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তবে মূল দুটা কারণ হলো
অ্যামাগা বক্র এবং সংকোচনশীলতা গুণাঙ্ক এই দুটা দিয়ে ব্যাখ্যা করা যায়। প্রথমে আসি আমরা অ্যামাগা বক্র। বাস্তব গ্যাসের আচরণ সম্পর্কে বিজ্ঞানী রেনো, অ্যান্ড্রুজ, বিশেষ করে অ্যামাগা তোমার পরীক্ষাগত ফলাফল, ওনাদের যে পরীক্ষা ছিল সেটা থেকে আসলে জানা যায় যে তাদের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। তো বিজ্ঞানী অ্যামাগা ও তার সহযোগীদের পরীক্ষার ভিত্তি ছিল বয়লের সূত্র। ওনারা বয়লের সূত্র প্রয়োগ করছিলেন গ্যাসের উপরে। একটা নির্দিষ্ট তাপমাত্রা বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বয়লের সূত্র প্রয়োগ করছেন। বয়লের সূত্রটি ছিল V proportional to 1/P। তো সেক্ষেত্রে ছিল V equals to K/P। PV equals to হচ্ছে K, মানে ধ্রুব। তাহলে আমি চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে। আমি চাপের মান যতই বাড়াই না কেন বা কমাই না কেন, চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকবে নির্দিষ্ট তাপমাত্রায়। এটা ছিল বয়লের সূত্র। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমাকে একটা পরীক্ষা করেন। উনি পিভি বনাম পি এর একটা লেখচিত্র অঙ্কন করেন। পিভি বনাম পি এর একটা লেখচিত্র অঙ্কন করেন। তো যেহেতু তোমার পিভি ইকুয়ালস টু ধ্রুবক, তার মানে চাপ আমি যতই বাড়াই না কেন, চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুব থাকবে। সেক্ষেত্রে একটা সরল রেখা পাওয়ার কথা, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়ার কথা। কিন্তু এখানে উনি কতগুলো রেখা পাইছেন? বক্ররেখা পাইছেন। এগুলোকে বলা হয় অ্যামাগা বক্র। এখানে পরীক্ষার চিত্রগুলো দেওয়া আছে, খেয়াল করে দেখো। এখানে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসের রেখা, এটা হলো হিলিয়াম গ্যাসের রেখা, তারপরে প্রথমটা হচ্ছে কার্বন মনোক্সাইড, দ্বিতীয়টা হচ্ছে মিথেন এবং তৃতীয়টা হচ্ছে অ্যামোনিয়া। তো এক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে আসলে এই যে গ্যাসগুলো হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, কোনোটাই কিন্তু আসলে আদর্শ গ্যাসের যে রেখা সেই রেখা দিয়ে যায় নাই। এবং সেখানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায় না। এখানে কতগুলো বক্ররেখা এবং কতগুলো ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া গেছে। এগুলোকে বলা হয় অ্যামাগা বক্র। এখানে আদর্শ আচরণ থেকে বা আদর্শ রেখা থেকে বিচ্যুতির কারণ হচ্ছে বাস্তব ক্ষেত্রে তোমার যে গ্যাসগুলোর আকারে ছোট, যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম, এই গ্যাসগুলো কিন্তু আকারে ছোট হওয়ার কারণে এগুলো যখন উপর চাপ প্রয়োগ করা হয় তখন তাদের আয়তনের তেমন সংকোচন ঘটে না। আয়তনের সংকোচন না ঘটার কারণে চাপ যত বাড়াচ্ছ, চাপ এবং আয়তনের গুণফলের মানটা তত বাড়তেছে। চাপ বাড়ার সাথে সাথে চাপ এবং আয়তনের গুণফলের মান বাড়তে থাকে এবং সেই মানটা আদর্শ মান থেকে বড় হয়। কারণ এগুলো খুবই কম পরিমাণে সংকোচনশীল গ্যাস। আর যেগুলো কার্বন মনোক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, যেগুলো আকারে বড় গ্যাসগুলো, সেগুলোর ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণে চাপ প্রয়োগ করলেই গ্যাসগুলোর আয়তনের অনেক বেশি সংকোচন ঘটে। ঠিক আছে? অনেক বেশি সংকোচন ঘটে, আর অনেক বেশি সংকোচন ঘটার ফলে আয়তন অনেক বেশি কমে যায়। তাই চাপ এবং আয়তনের যে গুণফল, সেই গুণফলের মানটা কিন্তু এক থেকে বা আদর্শ মান থেকে ছোট হয়ে যায়। এবং আমি চাপ যত বাড়াচ্ছি আয়তন তত বেশি সংকুচিত হচ্ছে এবং পিভি এর মান তত কমতেছে। কিন্তু একটা নির্দিষ্ট মানে আসার পর, একটা নির্দিষ্ট মান পর্যন্ত কমার পর আমি যতই আর চাপ বাড়াই না কেন, পিভি এর মান কিন্তু আর কমতেছে না, তখন আবার বাড়া শুরু করছে। এর কারণ হচ্ছে গ্যাসের তো একটা নির্দিষ্ট সংকোচনশীলতা আছে, তাই না? এর চেয়ে বেশি গ্যাসটাকে আর সংকুচিত করা সম্ভব না। তাহলে একটা নির্দিষ্ট চাপে আসার পর দেখা যাবে গ্যাসটা আর সংকুচিত হচ্ছে না, যা ছিল তাই আছে।
তো সেই ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফলের মানটা তখন ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আদর্শ মানকে ছাড়িয়ে চলে যাবে। তো এই হলো এই অংশের ব্যাখ্যা। তারপর হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। সংকোচনশীলতার গুণাঙ্কটা আসলে তোমার গ্যাসের গতিবিদ্যুৎ স্বীকার্যতে একটি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আসছে। সেটা আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। তাহলে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 লেখা যায় এবং এটি হচ্ছে জেড। এটি সমান হচ্ছে জেড। আর 1 মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে পিভি বাই আরটি আর কি। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় পিভি বাই এনআরটি ইকুয়ালস টু 1 হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বাই এনআরটি ইকুয়ালস টু সবসময় 1 হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা হয় না। তো এই পিভি বাই এনআরটিকে আমরা জেড দ্বারা প্রকাশ করতেছি। জেডটাকে বলা হয় সংকোচনশীলতার গুণাঙ্ক। এটার অ্যাকচুয়াল সংখ্যাটা হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তনের অনুপাতকে সংকোচনশীলতার গুণাঙ্ক বলা হয়। তাহলে জেড ইকুয়ালস টু হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন ও আদর্শ গ্যাসের মোলার আয়তন। তো যে সকল গ্যাসের আকারে ছোট, যেমন হিলিয়াম, হাইড্রোজেন গ্যাস আকারে ছোট, আগে বলছিলাম যে এদের সংকোচনশীলতা কম। তাহলে যেহেতু তার সংকোচনশীলতা কম, তাহলে আসলে মানে গ্যাসগুলো কম কমপ্রেস করা যায় বা সংকুচিত করা যায়। তাই বাস্তবে এদের যে মোলার আয়তন পাওয়া যায় এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে এদের যে মোলার আয়তন, যখন আদর্শ কন্ডিশন ধরা হয় তখন তাদের যে মোলার আয়তন, এই দুটা মোলার আয়তনের অনুপাতটা 1 থেকে বড় হয়, মানে বাস্তব ক্ষেত্রে আয়তনটা বেশি পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এদের যে ক্ষেত্রে যে জেড এর মানটা 1 থেকে বড় হয়। তুমি চাপ যত বাড়াবা মানটা জেড থেকে তত বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে যেহেতু 1 এর থেকে মানটা বড় হয়ে যাচ্ছে, তাই এটাকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। আর যদি আমরা বড় আকারে গ্যাসগুলো দেখি, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, এগুলোর ক্ষেত্রে যেহেতু গ্যাসগুলোর অনেক বেশি সংকোচনশীল হয়, তাই বাস্তব ক্ষেত্রে এদের যে মোলার আয়তন আর আদর্শ ক্ষেত্রে যে মোলার আয়তন, এই দুইটার অনুপাত কিন্তু 1 থেকে ছোট। তাই আমি চাপ যত বাড়াচ্ছি আদর্শ মান থেকে তত কমতেছে, এবং এই ক্ষেত্রে যেহেতু আদর্শ মান থেকে কমতেছে, তাই এখানে যে বিচ্যুতিটা, এটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। তাহলে এই হলো সংকোচনশীলতার মাধ্যমে এর ব্যাখ্যা। তারপর আমরা দেখবো হচ্ছে তাপমাত্রার প্রভাব। বিভিন্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অ্যামাগা কার্ভ দেখবো আমরা। এখানে বিভিন্ন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর বিপরীতে পি এর লেখচিত্র অঙ্কন করা হয়েছে। তো জেড ইকুয়ালস টু আমরা জানি পিভি বাই এনআরটি, বা এটাকে আমরা বলতে পারি 1 মোল গ্যাসের ক্ষেত্রে পিভি বাই আরটি। তো এই জেড ভার্সেস প্রেসারের লেখচিত্র অঙ্কন করলাম। আদর্শ গ্যাসের ক্ষেত্রে মানটা হবে 1 এবং সেরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে এক্স অক্ষের সমান্তরাল। তো নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে যখন আমরা 200 কেলভিন তাপমাত্রায় এই পরীক্ষাটা করলাম, তখন দেখা যাচ্ছে ঋণাত্মক বিচ্যুতি ঘটতেছে এবং মানটা ধীরে ধীরে কমতে কমতে একটা নির্দিষ্ট সর্বনিম্ন একটা মানে আসার পর তারপর আবার বাড়া শুরু করলো। আমরা এই সবুজ রঙের রেখাটা পাচ্ছি। যখন তাপমাত্রা বাড়িয়ে 500 কেলভিন তাপমাত্রায় নিয়ে আসলাম, তখনও দেখা যাচ্ছে চাপ বৃদ্ধির সাথে সাথে জেড এর মানটা কমতেছে। এখানেও ঋণাত্মক বিচ্যুতি হচ্ছে, তবে মানটা কম। আগে ঋণাত্মক বিচ্যুতিটা বেশি ছিল, এখন ঋণাত্মক বিচ্যুতিটা কম আছে। আর যখন আমরা তাপমাত্রা বাড়িয়ে 1000 কেলভিন তাপমাত্রা নিয়ে গেলাম, তখন খেয়াল করে দেখো শুরু থেকে কিন্তু একদম আদর্শ গ্যাসের যে রেখা তার সাথে মিলে গেছে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে চাপ অনেক বেশি বাড়ানোর পর তোমার আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটছে। কারণ চাপ যখন আমি অনেক বেশি বাড়াই দিচ্ছি, তখন গ্যাসের কণাগুলো পরস্পরের কাছাকাছি চলে আসার কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা বেড়ে যায়।
তখন আবার আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটতে থাকে। তো শুরুর দিকে একটা নির্দিষ্ট মান পর্যন্ত কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করছে। তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাপমাত্রা মানে উচ্চ তাপমাত্রায় তোমার বাস্তব গ্যাসগুলাও আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবং নিম্নচাপে, উচ্চ তাপমাত্রায় নিম্নচাপে, কারণ চাপ এই শুরুর দিকে কম ছিল, যত চাপ বাড়াচ্ছে আদর্শ আচরণ থেকে তত বিচ্যুতি ঘটতেছে। তাহলে এই হলো একটা অংশ। তারপর আমরা দেখবো হচ্ছে তোমার আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ও ভ্যান ডার ওয়ালস সমীকরণ, বিচ্যুতির কারণটা এবং তার সমাধান। 1873 সালে তোমার ওলন্দাজ বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ খুঁজতে গিয়ে গ্যাসের গতিতত্ত্ব যে সকল স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত তা কিন্তু তার ত্রুটি চিহ্নিত করেন। এই জন্য বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে না বলে মত প্রকাশ করেন। এই দুইটা ত্রুটির মধ্যে একটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে ধরা হয়েছিল গ্যাসের অণুগুলোর আয়তন পুরো গ্যাসাধারের আয়তনের তুলনায় নগণ্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে এ ধারণা ঠিক নয়। 2 নম্বর পয়েন্ট হলো আদর্শ গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই বলে ধরা হয়েছে, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বল বিদ্যমান থাকে, যেটাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলি। তাহলে এই হলো দুটা ত্রুটি। একটা হলো গ্যাসের অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, এই জন্য অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থান হলো গ্যাস পাত্রের আয়তনের সমান। আর আদর্শ গ্যাসের অণুসমূহের নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই বলে ধরা হয়েছে, কিন্তু বাস্তব গ্যাস সময়ে আকর্ষণ বল বিদ্যমান, অর্থাৎ বাস্তব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। তো আদর্শ গ্যাসের যে সমীকরণ ছিল P=NR3, সেটা বাস্তব গ্যাস কিন্তু এই জন্যই মেনে চলে না, এই ত্রুটিগুলোর জন্য। তো আমরা যদি এই দুইটা ত্রুটি সমাধান করতে পারি, একটাকে বলা হয় আয়তন ত্রুটি, আর একটাকে বলা হয় চাপের ত্রুটি বা চাপীয় ত্রুটি। এই দুইটা ত্রুটি দূর করতে পারলে বাস্তব গ্যাসও কিন্তু এই সমীকরণটা মেনে চলবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রথমে চাপ সংশোধন দেখব। চাপের সংশোধন দেখব। প্রথমটা হচ্ছে চাপের ইয়াটা কি ছিল, মানে প্রবলেমটা বা ত্রুটিটা কি ছিল, সেটা ছিল আমরা বলতেছি গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, কিন্তু বাস্তব ক্ষেত্রে অবশ্যই আকর্ষণ বল কাজ করে, না হলে তোমার একটা গ্যাসকে চাপ প্রয়োগে তার তরলে পরিণত করা যাইতো না যদি তার মধ্যে আকর্ষণ বলই না থাকতো। তো এই আকর্ষণ বলের কারণে তোমার একটা গ্যাসের কণা বা একটা গ্যাসীয় অণু যে বলে পাত্রের দেয়ালের গায়ে আঘাত করার কথা, সেই বলে কিন্তু আঘাত করে না, তার চেয়ে কম বলে আঘাত করে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আসলে আমি যে চাপের কথা বলতেছি, বাস্তব ক্ষেত্রে কিন্তু আমি সেই চাপটা পাবো না, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে চাপের পরিমাণটা কমে যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো, এই যে কণাগুলো আছে, ধরো এখানে একটা কণা আছে, সেই কণাটা যে বলে গিয়ে পাত্রের দেয়ালে আঘাত করবে, সেটাই হচ্ছে ওই অণুর প্রয়োগকৃত চাপ। এরকম সবগুলো অণু যে বলে গিয়ে আঘাত করবে, এটি হলো মোট গ্যাসের চাপ, গ্যাসের মোট চাপ। এখন এই অণুটা আশেপাশে তো আরো কতগুলো অণু আছে, তাই না? সেই অণুগুলো কিন্তু এই অণুটাকে আকর্ষণ করে। আকর্ষণ করার কারণে তার যে বলে এই পাত্রের দেয়ালে গিয়ে আঘাত করার কথা, তারা পেছনের দিকে টানার ফলে সেই বলে কিন্তু সে আঘাত করতে পারে না, তার চেয়ে কম বলে আঘাত করে। কতটুকু বল কমে যায়? এই আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত, ঠিক ততটুকু বল কমে যায়। ফলে বাস্তব ক্ষেত্রে চাপ কিন্তু অত বেশি পাওয়া যায় না। তো ভ্যান ডার ওয়ালস পর্যবেক্ষণ করেন যে একটি অণু দ্বারা যে আকর্ষণ শক্তি অনুভূত হয় তা প্রতিবেশী অণুর ঘনত্বের বর্গের সমানুপাতিক।
তাহলে এই আকর্ষণ বলের আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা হচ্ছে ওই অণুটার আশেপাশে যে অণু আছে সেই অণুর ঘনত্বের বর্গের সমানুপাতিক। অণুর ঘনত্ব যদি হয় রো আর আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যদি হয় পি, তাহলে পি প্রপোর্শনাল টু হবে রো স্কোয়ার। আবার রো ইকুয়ালস টু হচ্ছে ঘনত্ব, অণুর ঘনত্ব, তাহলে অণুর ঘনত্ব হচ্ছে এন বাই ভি, মোল সংখ্যা বা অণুর সংখ্যা বাই আয়তন। তাহলে আমরা এন বাই ভি হোল স্কোয়ার লিখতে পারলাম। এখানে প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে, তাহলে পি ইকুয়ালস টু এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এখানে এটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক বলা হয়, যা গ্যাসের উপর নির্ভর করে। তুমি কোন গ্যাসটা ব্যবহার করতেছো তার উপর এটা ডিপেন্ড করে। তাহলে এটাই হলো আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা। তাহলে বাস্তব গ্যাসের চাপটা হবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যে চাপ হচ্ছে সেটা মাইনাস আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটাই হবে আদর্শ গ্যাসের মানে বাস্তব গ্যাসের চাপ। তাহলে আমরা বাস্তব গ্যাসের চাপ যদি পিআর লিখি এবং আদর্শ গ্যাসের চাপ যদি পিআই লিখি, আর মাইনাস হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটা অলরেডি আমরা দেখছি সমীকরণটা। তাহলে আদর্শ গ্যাসের চাপ লেখা যায় বাস্তবে তুমি যে চাপ পাচ্ছ সেইটা প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। এটাই হলো আদর্শ গ্যাসের বর্তমান সমীকরণ হবে। তাহলে আদর্শ গ্যাসের চাপ আমরা তখনই পাবো যখন বাস্তব গ্যাসের চাপের সাথে আমরা ওই আন্তঃআণবিক আকর্ষণ বলের মানটা যোগ করব। তাহলে আদর্শ গ্যাসের চাপ আমরা শুধু এখানে পি ধরছিলাম, এখন সেটাকে সংশোধন করে লিখতে হবে বাস্তব গ্যাসের চাপ প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বল। এটা হলো চাপের সংশোধনী। এবার আসি আয়তনের সংশোধনীতে। এখানে আগে বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলোর আকার পাত্রের আয়তনের তুলনায় খুবই খুবই নগণ্য, তাই এটাকে বাদ দেওয়া যায় এবং এই অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থান হলো পাত্রের আয়তনের সমান। কিন্তু এই গ্যাসকে যখন আমি তরলে পরিণত করতেছি তার তো একটা নির্দিষ্ট আয়তন আছে, অতএব গ্যাসের অণুগুলোরও নির্দিষ্ট আয়তন আছে, যা আমরা কিন্তু বাদ দিতে পারি না। আর ওগুলো যদি আমরা বাদ না দিই তাহলে অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য যে স্থান, সেই স্থানের মানটা কিন্তু কমে যাবে। আমি ধরে নিলাম আমরা একটা অণুর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পাশাপাশি দুটা অণু যখন থাকবে তারা সর্বোচ্চ কতটুকু দূরত্বে আসতে পারবে, তারা হচ্ছে 2r দূরত্বে আসতে পারবে, এর চেয়ে কম দূরত্বে সে আসতে পারবে না, বা এর চেয়ে কাছাকাছি তারা কিন্তু আসতে পারবে না। কারণ প্রতিটা অণুর ব্যাসার্ধ যদি r হয় তাহলে দুইটা অণু পরস্পর 2r দূরত্বে থাকতে পারবে, এর চেয়ে কম দূরত্বে থাকতে পারবে না। তাহলে তোমার দুটা অণু দ্বারা বর্জিত আয়তন হবে, এদের আয়তন হিসাব করতে হবে 4/3 পাই 2r কিউব। এটা মান আসবে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। এখানে 4/3 পাই আর কিউবকে আমরা ভিএম লিখলাম, মানে মিন ভলিউম। এটা হচ্ছে মিন ভলিউম। তাহলে একটা অণু দ্বারা বর্জিত আয়তন কত হবে? একটা অণু দ্বারা মানে একটা অণুর জন্য আমি কতটুকু আয়তন বাদ দিব, সেটা হচ্ছে 8 ইন্টু ভিএম বাই 2, তাহলে 4 ভিএম হবে। এখন আমাদের গ্যাস পাত্রে যদি n সংখ্যক অণু থাকে, বা ধরলাম আমরা 1 মোল অণু আছে, 1 মোল অণুর সংখ্যা হচ্ছে Na, তাহলে 1 মোল অণু দ্বারা বর্জিত আয়তন বা 1 মোল গ্যাসের জন্য কতটুকু আয়তন আমরা বাদ দিব, সেটার পরিমাণ হবে Na ইন্টু 4 ভিএম। তো Na ইন্টু 4 কে আমরা আরেকটা ধ্রুবরাশি বি দ্বারা প্রতিস্থাপন করলাম, এই বিটাকেও বলা হয় ভ্যান ডার ওয়ালস ধ্রুবক, এটা ওই গ্যাসের উপরে নির্ভর করে। 1 মোল অণুর জন্য বর্জিত আয়তন হচ্ছে বি, তাহলে n মোল অণুর জন্য বর্জিত আয়তন হবে Nb। তাহলে আদর্শ গ্যাসের জন্য যে শূন্য স্থান সেটা হবে
বাস্তবে যে আয়তন আছে সেইটা মাইনাস এনবি, মানে গ্যাস পাত্রের যে আয়তন সেই আয়তন মাইনাস হচ্ছে এন মোল গ্যাসের আয়তন, বাদ দিলেই আদর্শ গ্যাসের অণুগুলোর মুক্তভাবে ছোটাছুটি করার জন্য আয়তনটা পাওয়া যাবে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটি হবে নতুন ভি। তাহলে আমরা যে সমীকরণটা জানতাম পিভি ইকুয়ালস টু এনআরটি, ভ্যান ডার ওয়ালস সেই সমীকরণটাকে সমাধান করে লেখেন পিআর প্লাস এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ভিআর মাইনাস এন বি ইকুয়ালস টু এনআরটি। তাহলে এই চাপটাকে সংশোধন করলো এবং এই আয়তনটাকে সংশোধন করলো। সমীকরণটাকে আমরা এভাবেও লিখতে পারি পি প্লাস এ এন স্কোয়ার বাই বি স্কোয়ার ভি মাইনাস এন বি। তাহলে এটাই হলো বাস্তব গ্যাসের সমীকরণ। কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে যা যা ঘটে সেইগুলো মাথায় রেখে কিন্তু আমরা এই সমীকরণটাকে সমাধান করলাম, এবং এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই জায়গায় কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে তোমরা সৃজনশীল প্রশ্নে দেখবা যে এইখান থেকে প্রশ্ন আসে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস থেকে। বিশেষ করে খ নাম্বারে প্রশ্ন আসে কোন কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে এরকম হয়তো উদ্দীপকে কিছু চিত্র দেওয়া থাকে, তখন বলতে পারে যে উদ্দীপকের এখানে দেওয়া আছে এ গ্যাস, বললো এ গ্যাসের সমীকরণটি বিশ্লেষণ করো, বা এই গ্যাসটির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লিখো এবং তার সমাধান করো। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আদর্শ ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, এটাও খ নাম্বার প্রশ্নে আসে। তো পার্থক্যগুলো হলো আমরা বাম পাশে লিখলাম আদর্শ গ্যাস এবং ডান পাশে হচ্ছে বাস্তব গ্যাস। তো প্রথম পার্থক্যটা হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, আর যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। ২ নম্বরটা হলো প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নাই, আর প্রকৃতিতে সব গ্যাসীয় পদার্থই হলো বাস্তব গ্যাস। ২ নম্বর পার্থক্য। ৩ নম্বরটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয় না। তারপরে পার্থক্য হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে না, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রতিটি অণুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল ক্রিয়া করে, মানে আন্তঃআণবিক আকর্ষণ বলটা থাকে। ৫ নাম্বার এবং লাস্ট নাম্বার পার্থক্যটা হলো আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্কের মান সর্বদা 1, পিভি ডিভাইড বাই এনআরটি, এটার মান সবসময় 1। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্কের মান 1 থেকে কম বা বেশি হয়। এই হলো আমাদের বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য।
কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে যেখানে পিবি ভার্সেস পি এর একটা লেখচিত্র অঙ্কন করা আছে। সেখানে এ একটা গ্যাস আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দুজনের ক্ষেত্রেই লেখচিত্র অঙ্কন করা হয়েছে 273 কেলভিন তাপমাত্রায়। এখানে প্রথম প্রশ্ন হলো আদর্শ গ্যাস কি? এটা কে বলতে পারবা? হ্যান্ড রেজ করো যে বলতে পারবা। বল রোজা। স্যার, যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। তারপরে প্রশ্নটা হলো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লিখো। এটা যে বলতে পারবা হ্যান্ড রেজ করো। স্যার, আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। আর আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কাজ করে না, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করে। আর আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক সবসময় 1 হয়, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সবসময় 1 থেকে বেশি বা কম হয়। ওকে, ঠিক আছে। এরপর আমরা গ নাম্বার প্রশ্নতে আসি। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এ গ্যাসের লেখটি যে সূত্রের উপর ভিত্তি করে অঙ্কিত তা প্রতিপাদন করো। তাহলে এ গ্যাসটার যে লেখচিত্র সেটা যে সূত্রের উপর ভিত্তি করে অঙ্কিত করা হয়েছে তা প্রতিপাদন করো। এটা কে বলতে পারবা? সে হ্যান্ড রেজ করো। স্যার, পারবো না, আপনি একটু বুঝিয়ে দেন স্যার। পারবে না? এ গ্যাসটা হলো একটা বাস্তব গ্যাস, কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আসলে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ পাওয়া যায়। পিভি ভার্সেস পি এর লেখচিত্র যখন আমরা অঙ্কন করি তখন এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়। তাহলে এ গ্যাসটা হলো একটা বাস্তব গ্যাস, প্রথমে সেটা বলতে হবে। সরি, এ গ্যাস হলো একটা আদর্শ গ্যাস। কি বললাম? হ্যাঁ, এ গ্যাস হলো একটা আদর্শ গ্যাস। তারপরে ব্যাখ্যা করতে হবে এই লেখচিত্রটি অঙ্কন করা হয়েছে বয়েলের সূত্রের উপর ভিত্তি করে। তারপরে বয়েলের সূত্র লিখতে হবে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অতএব V প্রপোর্শনাল টু 1/P। এটা প্রতিপাদন করতে হবে। তাহলে এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে একটা সমানুপাতিক ধ্রুবক K চলে আসবে, K/P। তাহলে এখানে চলে আসবে PV হচ্ছে K। চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি থাকবে? ধ্রুব থাকবে। তো এর উপর ভিত্তি করে আসলে এই সমীকরণটাকে, এই লেখচিত্রটাকে অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এটাই সূত্র লিখে তারপরে এটা প্রতিপাদন করে দেখাইতে হবে। এবং আমরা ভিন্ন ভিন্ন চাপে যদি আমরা আয়তন নির্ণয় করি, যেমন P1 চাপের ক্ষেত্রে যখন আয়তন হবে V1, P2 চাপের ক্ষেত্রে আয়তন যদি হয় V2, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি P1 P2 V2 হচ্ছে K। এই হলো এই প্রশ্নের অ্যান্সার। তারপরের প্রশ্ন হলো উদ্দীপকের এ গ্যাস হতে বাস্তব গ্যাসটির বিচ্যুতির কারণ ব্যাখ্যা করো। তো এখানে এ গ্যাসটা হলো আদর্শ গ্যাস আমরা বলছি, আর কার্বন গ্যাসটা হলো বাস্তব গ্যাস, কারণ তার তো আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটছে। আদর্শ গ্যাসের মতো
তোমার সরলরেখা না হয়ে এখানে একটা বক্ররেখা পাওয়া গেছে। তো এটাকে বিচ্যুতির কারণটা ব্যাখ্যা করতে হবে। বিচ্যুতির কারণগুলোর মধ্যে আমাগা বক্র আছে, তারপরে আছে হচ্ছে তোমার সংকোচনশীলতা গুণাঙ্ক। এখানে বলতে হবে যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আকার অনেক বড়, আয়তন বড়, তাই অল্প চাপ প্রয়োগে এর আয়তনের সংকোচনটা অনেক বেশি ঘটে। ফলে জেড এর মানটা যেটা জেড ইকুয়াল হচ্ছে পিভি বাই এনআরটি, এই মানটা লেস দেন 1 হয়ে যায়। তারপরে আসতে হবে অ্যাভোগাড্রোর ইয়েটা দিয়েও ব্যাখ্যা দিতে হবে যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য ধরা হয়, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে এই আয়তন নগণ্য না। অণুগুলোর একটা নির্দিষ্ট আয়তন আছে। আর চাপীয় ত্রুটি হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে আকর্ষণ বল ক্রিয়া করে। এটা বোঝা যায় যখন গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয়, তখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে কিন্তু সেটা গ্যাস থেকে তরলে পরিণত হয়। তাহলে এখানে অবশ্যই তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু আসলে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে। এই পয়েন্টগুলো তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, এগুলো দিয়ে ব্যাখ্যা দিতে হবে এবং সাথে এই সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়েও ব্যাখ্যাটা দিতে হবে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো নিয়ে তাও জিজ্ঞেস করতে পারো। বলো, মাইক্রোফোন নিজে আনমিউট করে প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে 2টা ম্যাথ দিয়েছিলাম, আপনি বলেছিলেন করে দিবেন। হ্যাঁ, তোমার ম্যাথটা করে দিব, সলভ করে দিব। ঠিক আছে, নেক্সট ক্লাসে ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। সলভ করে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, ক্লাসটা আমরা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। সালাম।